বর্তমান পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানে প্রাক্তন শাসক দল, তারা কি অস্তিত্ব সংকটে ভুগছে? এই দলের অবস্থা অনেকটা মহারাষ্ট্রের শিবসেনার মতো কি হতে চলেছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। শুধু রাজ্য বলা যাবে না, জাতীয় রাজনৈতিক মহলেও কিন্তু এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ এই 2026-এর যে বিধানসভা নির্বাচন সদ্য সমাপ্ত এবং নবগঠিত সরকারের শাসনভার ক্ষমতা হস্তান্তরের পর থেকে আমরা রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বর্তমান শাসক দল বিজেপি, এই দুই দলের যে একটা রাজনৈতিক টানাপোড়েন যেটা অব্যাহত রয়েছে এবং তুমুল নাটকীয় পরিবেশ বারবার করে আমরা দেখতে পাচ্ছি, যেটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সংঘটিত হচ্ছে, সেটা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। কেন বলছি বিষয়টা, যে অস্তিত্ব সংকটে ভুগছে কিনা তৃণমূল কংগ্রেস, এবং কেন এই কথাটা উল্লেখ করছি সঙ্গে যে এই তৃণমূল কংগ্রেসের অবস্থা কি অনেকটা মহারাষ্ট্রের শিবসেনার মতো হতে চলেছে। দেখুন, একটু ঠান্ডা মাথায় আপনারা বিষয়টা চিন্তা ভাবনা করুন। হয়তো কিছু বছর পিছিয়ে যান, মনে আছে আপনাদের নিশ্চয়ই যে মহারাষ্ট্রের শিবসেনা, যেটা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন, সেই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা সরকার যখন সরকার গঠন করলো, তারপর থেকেই মানে কিছুদিন পর থেকেই ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হলো এবং পরবর্তীতে সেই জায়গাটা এমন দফায় দফায় নাটকীয় মোড় নিল যে আমরা যেটা দেখলাম, সেই উদ্ধব ঠাকরের হাতেই তার যে দলীয় সিম্বল সেটা আর থাকলো না, সেটা চলে গেল একনাথ শিন্ডে শিবিরের কাছে এবং একনাথ শিন্ডে সেখান থেকে বেরিয়ে গেলেন বিক্ষুব্ধ, বা তাদের দলের প্রতি অনাস্থা একটা বিষয় চলে এলো প্রচুর এমএলএদের। তারপরে এই শিবিরটা ভাগ হয়ে গেল, একটা দল দ্বিধা বিভক্ত হয়ে গিয়ে পাল্লা ভারী হয়ে গেল একনাথ শিন্ডে শিবিরের। আর অস্তিত্ব সংকটে চলে গেলেন এক সময়কার সেখানকার দাপুটে মুখ্যমন্ত্রী, যিনি শপথ নিয়েছিলেন, অর্থাৎ যিনি বালাসাহেব ঠাকরের ঠিক উত্তরসূরি হিসেবে ভারতবর্ষ যাকে চেনে, সেই পরিবারের সদস্য উদ্ধব ঠাকরে। তার কাছে বর্তমানে তার দলীয় সিম্বলটুকু পর্যন্ত নেই। ঠিক একই অবস্থা কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসে? দেখুন, আপনারা তার সঙ্গে একটু মেলান সেই 2022-2023 সাল আর বর্তমানে 2026 সাল, ঠিক রাজ্যে কি চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের একটা ধরাশায়ী পতন হলো আর বিজেপির একটা ব্যাপক জয়ের উচ্ছ্বাস আমরা দেখলাম, এবং যাকে বিরাট মার্জিনে জয় বলা যায়, 200 পার। তারপরেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস শিবিরে একটা বড়সড় ভাঙন, মানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা। সরাসরি মমতা ব্যানার্জির নাম কিন্তু কেউ আনছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরপথে মমতা ব্যানার্জির যে সিদ্ধান্ত বা তার যে বিভিন্ন ডিসিশন দলের প্রতি, মানে তাদের কর্তৃত্ব বা তাদের যে দলীয় নেতৃত্বের যে আনুগত্য, সেই বিষয়টা কমপ্লিটলি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। একটা বিরাট অংশ তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দল গঠন করছে, মানে বিরোধী হিসেবে শিবিরে বসার জন্য তারা প্রস্তাব পেশ করছে। এটা ঠিক বিরোধী দল বলবো না বিক্ষুব্ধ দল বলবো, সেই বিষয়টা নিয়ে সংশয় কিন্তু রয়েছে। কারণ তাদের প্রতীক ওই একটাই রয়েছে, তৃণমূল কংগ্রেস। কারণ সেই শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির রয়েছে, প্রথমে যেখানে 58 জন এমএলএ তাদের সাথে যোগ দিয়েছিল, পরবর্তীতে সেটা বাড়তে বাড়তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী 65 জন এমএলএ তাদের সঙ্গে রয়েছে। মানে আর রইল বাকি কি? তো তাদের যে উইনিং সিম্বল রয়েছে সেটা কি? সেটা হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের সিম্বল জোড়া ফুল। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে অনাস্থা, একদম তার ডিসিশনের উপরে কোনো আস্থা নেই। তাকে সম্পূর্ণ সেখান থেকে অন্ধকারে রেখে নিয়ে একটা সাইডে সরিয়ে দিয়ে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা আলাদাভাবে অর্গানাইজড হলো এবং বিধানসভায় তারা বিরোধী আসনে বসার জন্য নিজেদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট করছে। ঠিক একই সাথে আমরা যদি দেখি, যদি সাংসদদের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে বিক্ষুব্ধ সাংসদ শিবিরে কারা রয়েছে, তাবর তাবর নেতৃত্ব, মানে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তাদের সমসাময়িক যারা নেতৃত্ব রয়েছেন, সেই তাবর তাবর নেতৃত্ব, এমনকি তারকা
এমপিরাও রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো পুরনো এবং বিশ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তাবড় নেতৃত্ব রয়েছেন। তারা কিন্তু কমপ্লিটলি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শিবির, সেই শিবির থেকে একদম সরে গিয়ে সরাসরি এনডিএতে যোগদান করে নিল। সেখানে প্রথমে 18 জন সাংসদ, তারপরে 20 জন, এভাবে বেড়েই যাচ্ছে ধীরে ধীরে। এবং আমরা বর্তমানে যেটা জানতে পারছি যে 22 জন। এই বিক্ষুব্ধ শিবিরটা বাড়তে বাড়তে ঠিক এমন জায়গা পৌঁছেছে, যদি আমরা দিল্লির লোকসভা দেখি বা কলকাতার বিধানসভা, দুই দিকেই যদি আমরা একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো যে এই শিবিরটা এতটা বড় হয়ে গেছে, বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকের মুখেই ক্ষোভের সুর শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ক্ষোভ থাকে, তাহলে তাদের যে দলনেত্রী, মানে এক মাস পিছিয়ে গেলে তারা যাকে ঠিক আইডল মনে করতেন, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি কেন এত অনাস্থা, তার প্রতি কেন এত ক্ষোভ? তাহলে এই যে পুরো শিবিরটা রয়েছে, এই শিবিরটা কি অনেকটা সেই আমরা মহারাষ্ট্রের একটা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি, মানে যেখানে যে প্রতিষ্ঠাতা বা উত্তরসূরি তারাই আর বাস্তবে তাদের কাছে সিম্বলটা নেই? খেলাটা কি এই দিকে যাচ্ছে? তো প্রশ্নটা স্বাভাবিক। এখন যখন তাবড় নেতৃত্বরা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারা সরাসরি এনডিএতে যোগদান করছে, তারা সরাসরি এতদিন সেই সমস্ত তাবড় সাংসদেরা যাদের বিরুদ্ধে আওয়াজ তুলতেন রাজনৈতিক ময়দানে, ভোট প্রচারের ময়দানে, যাদের বিরুদ্ধে কথা বলেছেন, সেই বিজেপির প্রতি এখন আস্থা প্রকাশ করছে। সেই বিজেপির শিবিরে তাদের মনে করছে যে না, সেই দিকে মিশে যাওয়াটাই ভালো। আর সেই জন্যই তারা লোকসভার যে স্পিকার ওম বিড়লা, তার কাছে তারা কি প্রস্তাবপত্র পেশ করেছেন এনডিএতে যোগ দেওয়ার জন্য। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্পূর্ণ কি তাহলে কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবার নতুন করে দলটাকে সাজানোর চেষ্টা করছেন। জেলা ধরে ধরে তিনি এক একজন জেলার পদাধিকারীকে ঠিক করছেন, আর ঠিক তার পরের দিনই দেখা যাচ্ছে যে যাদেরকে তিনি ঠিক করছেন তারা সঙ্গে সঙ্গে পদত্যাগ করার জন্য বসে রয়েছেন। না, সেই দায়িত্ব তারা নেবেন না। মানে একদম জেলা স্তরের তাদের যে নেতৃত্ব ছিল, যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রিপটা ছিল, সেই গ্রিপটা রাতারাতি এতটা আলগা হয়ে গেছে। বর্তমানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দীর্ঘ 15 বছর রাজ্যে শাসন করা সেই মুখ্যমন্ত্রী, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আর সেই ছোট জায়গা থেকে রাশটাকে, দলের রাশটাকে ধরতে পারছেন না। প্রথম সারি থেকে একদম গ্রাউন্ড স্তর, গ্রাসরুট লেভেল পর্যন্ত এতটা অনাস্থা রয়েছে। তাহলে আগামী দিনে কি হতে চলেছে, এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। না, অনেকেই আবার এর একটা বিরোধিতা মন্তব্য করছে, বিরোধে বিভিন্ন রকম কথা বলছেন যে না, এইটা কি করা যায়, এটা কি ভারতীয় সংবিধান মান্যতা দেয়, দলত্যাগ বিরোধী আইন কি কার্যকর হবে না? দেখুন, এই জায়গাটায় বিভিন্ন রকমের মতামত রয়েছে, আইনজীবী মহলের মতামত রয়েছে, রাজনৈতিক বিশ্লেষক মহলের একাধিক মতামত রয়েছে। তারা বিভিন্ন রকম বিষয় সামনে আসছে। আমরা এর আগেও ভারতবর্ষে এরকম বহু ক্ষেত্রে দেখেছি যে এক দল থেকে আরেক দলে গিয়ে যোগদান করে দেওয়া, এবং সেখানে দলত্যাগ বিরোধী যে আইন রয়েছে ভারতীয় সংবিধানে, সেই আইনটা সেক্ষেত্রে কিন্তু ঠিক কার্যকর হতে আমরা সব ক্ষেত্রে দেখিনি, বা খুব রেয়ার এরকম কেস বলা যায় যে হাতে গোনা একটা বা দুটো কেস রয়েছে যেখানে এই দলত্যাগ বিরোধী আইনটাকে প্রয়োগ করা হয়েছে। তাছাড়া যে আমরা সারা বছরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা, এই দল থেকে ওই দল, ওই দল থেকে সেই দল, ইলেক্টেড মেম্বাররা যখন স্পেসিফিক্যালি এটা করেন, তখন সেক্ষেত্রে কিন্তু এই দলত্যাগ বিরোধী আইন এই কার্যকর হতে কিন্তু আমরা দেখিনি। তাহলে এখন প্রশ্ন আসবে যে বাস্তবিক ক্ষেত্রে যারা এর সমালোচক, এই যে ঘটনাটা ঘটছে, সংগঠিত হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র, মানে পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষেত্র যে বিষয়টা নিয়ে উত্তাল হয়ে রয়েছে, সেখানেও কি এই দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে? অনেকে বলছেন যে না, এটা তো করা যায় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়ক হয়েছেন কোন সিম্বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, তারা সিম্বল দিয়েছে, সেই সিম্বলে তিনি ইলেক্টেড একজন মেম্বার। এবং হঠাৎ করে তিনি দাবি করছেন যে না, আমার নেতৃত্বে আমি বিরোধী দলনেতা হিসেবে বসবো এবং আমার সপক্ষে এই 58 জন বা 65 জন বিধায়ক রয়েছেন, তারা আমার সঙ্গে রয়েছেন। এবং ঘুরপথে দেখা যাচ্ছে যে সাংসদরাও কিন্তু তার সপক্ষে
একদম নিজেদের প্রস্তাব পেশ করছে, মানে তাদের সহমতি প্রকাশ করছেন। একাধিক সাংসদরা সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে দিচ্ছেন, সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে। পরবর্তীতে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক সময়কার সঙ্গী, দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের ফিরহাদ হাকিম, তিনিও সেই বিক্ষুব্ধ শিবিরে চলে গেছেন। এক্ষেত্রে অনেকে বলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক মহল বলছেন যে এটা কি করা যায় যে একজনের সিম্বল, একজন দলনেত্রী, তিনি দলটা গঠন করেছেন, ফরমেশন করেছেন, সেই দলের তো একটা প্রোটোকল রয়েছে। ইলেকশন যেমন হয়েছে তেমন সংবিধান মেনে ইলেকশন হয়, নির্বাচন কমিশনে কিছু রুলস এন্ড রেগুলেশনস এন্ড প্রোটোকল রয়েছে, সেটা মেনে নির্বাচন হয়। তেমনি একটা রাজনৈতিক দলেরও কিছু প্রোটোকল রয়েছে, ইলেকশন কমিশনেরও কিছু প্রোটোকল রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এইভাবে কন্ট্রোলিং বা একটা সিস্টেমেটিক পরিচালনা করার জন্য। তো এক্ষেত্রে তো সম্পূর্ণ প্রোটোকলটা ব্রেক হয়ে যাচ্ছে, হাইজ্যাক হয়ে যাচ্ছে দলটাকে, যে কেউ এসে দাবি করতে পারে কি এরকম। তো অনেক আইনজীবী মহল সেটার সপক্ষে বলছে যে না, এটা করতে পারে না, এটা করা যায় না, নিজের মতো নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে দেওয়া যায় না, দলীয় প্রোটোকল রয়েছে এবং যিনি এই দলের প্রতিষ্ঠাতা তার সহমতি ছাড়া বা সেই দলের একটা যে সাংবিধানিক বডি রয়েছে সেই সাংবিধানিক বডির সহমতি ছাড়া এইভাবে নিজেকে সরাসরি ঘোষণা করে দেওয়া যায় না। দেখুন, এটা আইনের মারপ্যাচে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবিক যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা কিন্তু মহারাষ্ট্রের সেই ঘটনা 2022-2023 যেখানে সেই উদ্ধব ঠাকরে নিজের সিম্বলটা হারিয়ে ফেলেছে, সেই ঘটনারই একটা পুনরাবৃত্তির জায়গা, ঠিক ওয়েটা আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। এবং সেখানে যখন একনাথ শিন্ডের যে জায়গাটা তৈরি হয়েছিল, উত্থান তৈরি হয়েছিল, সেখান থেকে একটা বিরোধী বা বিক্ষুব্ধ জায়গা থেকে বেরিয়ে এসে নিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করার, সেখানে আমরা এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আগামী দিনে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার সম্পূর্ণ শেষ হতে চলেছে এবং সেই অ্যাকশন রিপ্লে কি আবার আমরা পশ্চিমবঙ্গের বুকে বাঙালিরা দেখতে পাবো? এত বছরের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণ বিরোধী জায়গা থেকেও শেষ হয়ে যেতে চলেছে, এই প্রশ্নটা উঠে আসছে এখন। যাই হোক, সময় কথা বলবে, কিন্তু বিধায়ক বা সাংসদদের যে এনডিএ শিবিরে যোগদান এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আর গ্রাসরুট লেভেলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া, এই সবকিছু কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর বাস্তব পরিস্থিতিটা আগামী দিনে সময় বলবে। যাই হোক, এই পর্যন্তই একটা ছোট্ট বিষয়, ছোট্ট একটা চিন্তা ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত বলবেন, কারণ এই রাজনীতিটা সম্পূর্ণ বাংলাকে নিয়ে, আপনাদেরকে নিয়েও। আপনাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে এই ক্ষেত্রে? আপনারা কি ভাবছেন? অভিমত কি আপনাদের? যে পরিস্থিতি কি ওই দিকেই যাচ্ছে? আগামী দিনে কি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে? আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে।